So, this is lesson 18. আমরা গত ক্লাসে ডাইভারজেন্স এবং কার্ল এটা নিয়ে শুরু করছিলাম, ওটা কন্টিনিউ করব আজকে। তো ফিজিক্যাল মিনিং আর ডাইভারজেন্সের ফিজিক্যাল মিনিং গত ক্লাসে আমরা বলছিলাম যে এটা আসলে কি জিনিস। তো আজকে আমরা শুরু করব কার্লের ফিজিক্যাল মিনিং দিয়ে, এবং ডাইভারজেন্স এবং কার্লের মিক্সড কিছু ব্যাপার আছে, কিছু ক্লাসিফিকেশন আমরা দেখব। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো যে লাইন ইন্টিগ্রাল, এটা স্টার্ট করবো আজকে ইনশাল্লাহ। সো আমরা দ্য ফার্স্ট টপিক ফিজিক্যাল মিনিং অফ কার্ল, এটা দিয়ে শুরু করি আজকে। তো কার্ল কি জিনিস এটা একটু জানতে হবে। কার্ল এমনি ভাষাটা শুনে বোঝা যায় যে কার্ল মানে হচ্ছে ঘূর্ণন আর কি। সো কোনো ফিল্ড যদি ঘুরতে থাকে, ঠিক আছে, আইদার কোনো একটা বিন্দুর রেসপেক্টে অথবা কোনো একটা রেখার চারদিকে যদি এটা ঘোরে, তখন বলি যে ওইখানে কিছু পরিমাণ কার্ল রয়েছে আর কি। তো দেখো একেবারে লেফট ফিগার যেটা, ওটা থেকে মানে অ্যারোগুলো ভালো করে খেয়াল করো, অ্যারোগুলো কোনো ক্লোজ পাথ বা ঘূর্ণন তৈরি করছে কিনা, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ক্লোজ পাথ বা ঘূর্ণন তৈরি করে কিভাবে? ফর এক্সাম্পল, যে একেবারে বাম পাশে যেটা আছে এই ফিগারটার অ্যারোগুলো দেখো, অ্যারোগুলো কিন্তু অনেকটা এরকম, যে এইভাবে অ্যারোগুলো একটা ক্লোজ পাথ তৈরি করছে। ওকে, তার মানে এখানে একটা রোটেশন আছে আসলে। তো অ্যারোটা যে ভেক্টর ফিল্ডে নির্দেশ করুক না কেন, সেটা অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, এটা হয়তো হতে পারে তোমার একটা মানে বাতাস ঘুরছে, একটা ঘূর্ণিঝড়ের একটা গতিবেগ, হয়তো হতে পারে আমাদের ইলেকট্রিক্যালের ভাষা হতে পারে যে একটা ম্যাগনেটিক ফিল্ড বা একটা ফ্লুইডের মোশন। দে আর অল কল্ড অ্যাকচুয়ালি যে অল ক্যান বি রিপ্রেজেন্টেড বাই মানে অ্যারো আর কি। তো একটা অ্যারো দিয়ে আমি যদি এগুলোকে রিপ্রেজেন্ট করি, তো যদি রিপ্রেজেন্ট করার পরে দেখা যায় যে অ্যারোগুলো একটা ক্লোজ পাথ তৈরি করছে, তখন আমরা বলি তো ওইখানে কার্ল আছে। আর যদি ক্লোজ পাথ তৈরি না করে তাহলে কার্লের মান কিন্তু জিরো হবে, এটা জেনারেল রুল আর কি। তাহলে ঘড়ি কাঁটা উল্টা দিকে যদি ক্লোজ পাথ তৈরি করে, যেটা যে অ্যারোটা যদি এমন হয় যে মনে হচ্ছে যে ফিল্ডটা ঘড়ি কাঁটা উল্টা দিকে ঘুরছে, তো উই সে দ্যাট ইজ এ পজিটিভ কার্ল। সো এইটাকে আমরা বলি একটা পজিটিভ কার্ল। সো দিস দ্য সেকেন্ড ওয়ান। এখানে দেখো যে অ্যারোগুলো এমন যে এখানে কিন্তু একটা মনে হচ্ছে এইভাবে ঘুরছে, তাই না? তার মানে এখানে এটা ঘড়ি কাঁটা উল্টা দিকে ফিল্ডটা ঘুরছে, অর্থাৎ অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করার পরে এটা দেখা কিন্তু সহজ। সো এখানেও ঘড়ি কাঁটা উল্টা দিকে ঘুরছে বলে মনে হচ্ছে। সো উই কল ইট মানে পজিটিভ কার্ল হেয়ার। তার মানে এখানেও একটা পজিটিভ কার্ল আছে। ওকে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান, এটা খেয়াল করে দেখো যে এখানে যেটা হচ্ছে কোনো ক্লোজ পাথ কিন্তু তৈরি করছে না। এই যে অ্যারোগুলো ভালো করে খেয়াল করো, অ্যারোগুলো এমন যে কোনো জায়গায় এসে মানে সবগুলো অ্যারো একই দিকে ঘুরে ঘড়ি কাঁটা উল্টা দিকে ঘুরে, ঘটনা কিন্তু তা না। তাহলে এখানে এটা বলে যে এটা কোনো ঘূর্ণনই নাই, সেটাকে বলি নো কার্ল। তো বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে যদি এমন হতো যে মাঝেরটার অ্যারো উল্টানো থাকতো, তখন সেটা নেগেটিভ কার্ল হতো আর কি। তো অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলে এটা কিন্তু খুব সহজেই এটা বোঝা যায় যে এখানে কার্ল আছে কিনা। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে যে কোনো জায়গায় মানে ডাইভারজেন্স আছে কিনা এটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলে কিন্তু বোঝা যায়। সিমিলারলি কোনো পয়েন্টে কার্ল আছে কিনা, এটাও কিন্তু অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করলে বোঝা যায় আর কি। তো নেচারে বহু কার্লের ঘটনা আছে। আমরা নদীতে যখন দেখি যে ঘুরতে ঘুরতে মনে করে যে পানি কোনো একটা গর্তের ভিতরে পড়ছে, ঘুরতে ঘুরতে যদি পড়ে, দ্যাট ইজ এ কার্ল। ওকে, অথবা ঘূর্ণিঝড় দ্য বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, এটা একটা কার্লের একটা এক্সাম্পল। ঘুরছে, ঘুরতে 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 এই করছে, এটা একটা কার্ল। ঠিক আছে, ওখানে কার্ল আছে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেশনটাকে আমরা কার্ল বলি। আর একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা তো এমন হয় যে এটা যখন আমি রিপ্রেজেন্ট করি কোন একটা অ্যারো দিয়ে, এটা মেবি এ কার্ল। এটা পরে জানবো আমরা, মানে আপাতত দিজ আর সাম এক্সাম্পলস অফ কার্ল। তো ফিজিক্যালি কার্ল আছে কিনা কোনো পয়েন্টে খুব সহজেই এটা ফিগার দিয়েও বোঝা যায়, এবং ম্যাথমেটিক্যালেও বোঝা যায়, বিকজ আমরা ম্যাথমেটিক্যালেও গত ক্লাসগুলোতে শিখেছিলাম, এবং টিউটোরিয়াল ক্লাসে আরো এরকম দেখা হবে ইনশাল্লাহ। তো এটা খেয়াল করে দেখো যে এখানে বাম পাশে যেটা আছে, একেবারে বাম পাশে, এখানে কোনো ক্লোজ পাথ তৈরি করছে না কিন্তু।
ঠিক আছে, সো উই কল নো কার্ল হেয়ার। দ্য সেকেন্ড ওয়ান, ঘড়ি কাঁটা উল্টা দিকে একটা ফিল ঘুরছে। ওকে, তাহলে এটা পজিটিভ কার্ল। পজিটিভ কার্ল। এন্ড দ্য লাস্ট ওয়ান, এটা দেখো এটা কিন্তু ঘড়ি কাঁটার দিকে ঘুরছে এরকম, তো উই কল ইট নেগেটিভ কার্ল। সো দিজ আর সাম এক্সাম্পলস। আমরা বলি যে কোন একটা ফিল্ডের কার্ল আছে নাকি নাই, এটা বোঝানোর জন্য আমরা অ্যারো দেখেই পরিষ্কার বুঝতে পারি আর কি। তো আই থিঙ্ক আরো এইটা মানে এক্সপ্লানেশন সামনে আসছে। তো এতটুকু আশা করি সবার কাছে পরিষ্কার যে কোনো পয়েন্টে বা কোনো একটা ভেক্টরের কার্ল বের করলে ওইটা এক্সিস্ট করবে নাকি করবে না। কার্ল আছে এই কথাটার অর্থ হলো কার্লের মান ম্যাথমেটিক্যালি এটা নন জিরো একটা ভেক্টর, এবং নন জিরো একটা ভেক্টর আর কি। আর কার্ল নাই এই কথাটার অর্থ হলো এটা নাল, মানে জিরো আসবে, দ্যাট ইজ নাল ভেক্টর আর কি। তো বিষয়টা আরো পরিষ্কার করার জন্য ধরো আমি এখানে একটা ভেক্টর ফিল্ড ডিসকাস করতে বলছি। ধরো এই একটা ভেক্টর যেটাকে আমরা এক্স ক্যাপ এক্স প্লাস ওয়াই ক্যাপ ওয়াই এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি আর কি। সো দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। তো আমরা গত ক্লাসগুলোতে এগুলো আঁকা শিখছি আর কি, যে কিভাবে আঁকতে হয়। তো ধরো এটা যদি আঁকতে চাই তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টটা কেমন হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের যে কোনো একটা ভ্যালু, দুইটাই পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এটা রাফ আঁকি আগে। এটা রাফ, হ্যাঁ। তাহলে এটা হলো যে কোনো পয়েন্টে আঁকতে চাইলে দুইটাই পজিটিভ যেহেতু, তাহলে একটা যাবে এক্স অ্যাক্সিসের দিকে, এটা হলো এক্স ক্যাপ, আরটা যাবে ওয়াই অ্যাক্সিসের দিকে, এটা হলো ওয়াই ক্যাপ। তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? রেজাল্টেন্ট উইল বি দিস। সুতরাং এই কোয়াড্রেন্টে যদি আঁকি তাহলে দেখতে এরকম হবে। একাধিক আঁকা যায়, সমস্যা নেই, আমি জাস্ট একটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি আর কি। হোয়াট অ্যাবাউট অ্যাট দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু দেখো এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ, তাহলে এক্স এই বিন্দুতে যদি চিন্তা করি তাহলে এক্স নেগেটিভ, তাহলে এক্স এটা যাবে নেগেটিভ দিকে, আর ওয়াই পজিটিভ তাহলে এটা যাবে উপর দিকে। সংক্ষেপে আঁকা, তোমার বিস্তারিত না দেখালে অসুবিধা নাই কিন্তু। তাহলে রেজাল্টেন্ট উইল বি লাইক দিস, এরকম কোনো দিকে। তাহলে এইখানে যদি আঁকি তাহলে দেখতে হবে এরকম। ওকে, থার্ড কোয়াড্রেন্টে আমি দেখি থার্ড কোয়াড্রেন্টে উভয় নেগেটিভ, তাহলে এক্স এরটাও যাবে নেগেটিভ দিকে, ওয়াইটাও যাবে নেগেটিভ দিকে। ওকে, তাহলে এটা এরকম কোনো দিকে আসবে রেজাল্টেন্ট। সো দ্য রেজাল্টেন্ট উইল বি লাইক দিস। At the fourth quadrant x is positive but y is negative. যে কোনো বিন্দু যদি চিন্তা করি তাহলে x is positive but y is negative. So the resultant will be like this, এরকম কোনো দিকে। তাহলে এখানে যদি আমরা আঁকি তাহলে দেখতে হবে এরকম। হ্যাঁ, তো রাফগুলো থাকলেও না থাকলেও অসুবিধা নাই। আমরা যদি এই যে রাফ যেগুলো আছে এই রাফগুলো না থাকলেও অসুবিধা নেই, আমরা নিট অ্যান্ড ক্লিন ফিল্টার যদি দেখি তা দেখতে এরকম হবে। সুতরাং চার্ট করে করতে হবে, ওইটা বোঝার জন্য বলছিলাম, কিন্তু চার্ট না করলে অসুবিধা নাই। আচ্ছা, নাও এ সিম্পল কমেন্ট, ক্যান ইউ টেল whether there is a divergence or not? প্রথমে ডাইভারজেন্স কত? ডাইভারজেন্স আছে। আচ্ছা, কি ধরনের ডাইভারজেন্স? পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আচ্ছা, কার্ল আছে? নো স্যার, কার্ল নাই। এটা আমি বলছিলাম যে এই যে ঘূর্ণন আছে কিনা, অর্থাৎ কোনো ক্লোজ পাথ তৈরি করছে কিনা অ্যারোগুলো। ওকে, তো এখানে কোনো ক্লোজ পাথ অ্যারোগুলো তৈরি করছে না, তার মানে এটা মনে থাকুক। প্রথম কথা হলো এখানে কমেন্ট লিখে রাখতে পারি যে পজিটিভ ডাইভারজেন্স। সো এটা কমেন্ট হলো পজিটিভ ডাইভারজেন্স, জিরো কার্ল। আচ্ছা, যেহেতু আমাদের ফিল্ডটা জানা, ফিল্ড কি? ফিল্ড হচ্ছে এ ইজ ইকুয়াল টু, এখানে বলা আছে এ ফিল্ডে গিভেন আছে এখানে এ ইজ ইকুয়াল টু এক্স ক্যাপ এক্স প্লাস ওয়াই ক্যাপ ওয়াই। সিন্স উই নো দ্য ফিল্ড we can calculate divergence and curl mathematically also. তাহলে আমি এটা ম্যাথমেটিক্যালি যদি এটা প্রথমে ডাইভারজেন্স বের করি তাহলে ডেল ডট এ বের করা তো খুব সোজা।
সেটা হচ্ছে এক্স এর কোফিসিয়েন্টকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ওয়াই এর কোফিসিয়েন্টকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডেল ডেল ওয়াই অফ ওয়াই, আর এখানে তো ডট মাঝখানে না হয়েছে, দ্যাট ইজ এটা এটা কোনো ডাইভারজেন্সের এক্সাম্পল। সুতরাং এখানে কোনো এক্স ক্যাপ ওয়াই ক্যাপ এগুলো থাকবে না। তাহলে এটা রেজাল্ট হবে প্রথমটা ওয়ান, দ্বিতীয়টা আরেকটা ওয়ান, দ্যাট ইজ টু। তো ম্যাথমেটিক্যালি আমি দেখলাম যে রেজাল্ট পেয়েছে টু, তার মানে এটা একটা পজিটিভ নাম্বার, এই জন্য পজিটিভ ডাইভারজেন্স আসছে। এই যে এটা ফিগার থেকে যেটা বলছি সেটা কিন্তু নিচে আমি কমেন্ট লিখে রাখছি আগেই, যে পজিটিভ ডাইভারজেন্স। তো ওয়াই উই গট পজিটিভ ডাইভারজেন্স, এটার কারণ কি বুঝতে পারছো? এটার কারণ হলো যে এটা পজিটিভ ডাইভারজেন্স, এখানে সবগুলো বেরোচ্ছে কোন একটা বিন্দু থেকে, তাহলে এই জন্য এটা পজিটিভ ডাইভারজেন্স। এখন এই যে ম্যাথমেটিক্যালও কিন্তু রেজাল্টটা পজিটিভ বের হয়েছে, তার মানে ম্যাথমেটিক্যালি যা হবে তোমারও তো ওইটা যদি মানে কেউ ফিজিক্যালি ম্যাচ না করে তাহলে কোথাও কোথাও সমস্যা আছে, একটা ঘাবলা আছে কোথাও। তো দেখা যাচ্ছে যে এখানে ম্যাথমেটিক্যালি ঠিক আছে, এখানে টু বের হয়েছে, এই টুটা একটা পজিটিভ নাম্বার, এই জন্য পজিটিভ ডাইভারজেন্স। এটা তো আমি নেগেটিভ পাইতাম, তাহলে নেগেটিভ ডাইভারজেন্স আছে বলতাম। তার মানে ওয়েল জাস্ট একদম মানে সব কিন্তু ম্যাচ করতে হবে। তাহলে আই থিঙ্ক ডাইভারজেন্স নিয়ে কোনো সমস্যা নাই। এখন নেক্সট কোশ্চেন, হ্যাজ ইট এ কার্ল? তা আমরা এখানে কার্ল মানে ফিগার থেকে দেখতে পাচ্ছি জিরো কার্ল, কিন্তু আমি যদি এটা মনে করো ম্যাথমেটিক্যালি বের করি, দেন হোয়াট উইল হ্যাপেন? ধরো আমি এটা ম্যাথমেটিক্যালি বের করতে চাচ্ছি, এটা ইজ ইকাল টু, তাহলে এটা প্রথমে ফর্মুলা বসাই, ফর্মুলা বসালে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আর এক্স এর কোফিসিয়েন্ট হচ্ছে এক্স ক্যাপের কোফিসিয়েন্ট হচ্ছে এক্স, ওয়াই ক্যাপের কোফিসিয়েন্ট ওয়াই, আর জেড এখানে নাই, সো জেড ক্যাপের কোফিসিয়েন্ট জিরো। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? আমি যদি বের করি প্রথমে এক্স ক্যাপের সাথে যেটা সেটা লিখি, তাহলে এক্স ক্যাপের সাথে আছে হচ্ছে জিরো, বোঝা যাচ্ছে ডেল বাই ডেল ওয়াই অফ জিরো, দ্যাট ইজ জিরো। আর এটা জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আমি, কিন্তু ওয়াই কে, সুতরাং এটাও জিরো। এরপরে মাইনাস ওয়াই ক্যাপ, তাহলে ওয়াই ক্যাপ মাঝেরটা একদম উপরে পুরা রো, আর মাঝের কলাম যদি ঢেকে ফেলি তাহলে এটাও জিরো। অ্যান্ড এখানে জেড ক্যাপের সাথে কি হবে, সেটা হচ্ছে এটা কিন্তু দেখো যে ডেল ডেল এক্স অফ ওয়াই, ওয়াই এর উপরে অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এটাও জিরো। ডেল ডেল ওয়াই অফ এক্স, আমি ডিফারেন্সিয়েট করছি ওয়াই রেসপেক্টে কিন্তু ডিফারেন্সিয়েট করছি এক্স কে, তাহলে এটাও জিরো। তাহলে আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ জিরো। সো ম্যাথমেটিক্যালিও জিরো আসবে, ঠিক আছে, এবং দেখা যাচ্ছে যে এখানে আমরা যখন গ্রাফিক্যালি এটাকে এক্সপ্লেন করব তখনও জিরো আসবে। তার মানে ইসের সাথে একদম থিওরির সাথে ম্যাথমেটিক্স ফিজিক্স সব কিন্তু একদম পুরোপুরি ম্যাচ করতে হবে, না হলে এটা কোথাও সমস্যা আছে। আবার বলছি ভালো করে প্রথম থেকে খেয়াল করো, যে কোনো একটা ভেক্টর ধরো ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে যদি বলে যে ভেক্টরটাকে আঁকো, এই যে আঁকছি, কিন্তু যদি বলে এটা ডাইভারজেন্স বের করো, বের করছি, যদি বলে কার্ল বের করো, করছি, তো দেখা যাচ্ছে এটা পজিটিভ ডাইভারজেন্স আছে আর জিরো কার্ল আছে। তো ম্যাথমেটিক্যাল আমি যেটা পেলাম এইটা ফিজিক্যালি দ্যাট ইজ আমাদের গ্রাফিক্যালি এটা ম্যাচড করছে কিনা, এবং দেখা যাচ্ছে এটা পুরোপুরি ম্যাচড। তোমাকে শুধু ডাইভারজেন্স বের করা শেখা এক জিনিস, আর একটা হচ্ছে যে এটা মানে ডাইভারজেন্স আসলে কি জিনিস ওটা জানতে পারা অন্য আরেকটা জিনিস কিন্তু এটা। ওকে, তো এইটা তোমার কিন্তু ভালো মতো বুঝতে হবে যে ডাইভারজেন্স এটা কি বলে, ঠিক আছে, এটা আঁকলে এটা ডাইভারজেন্স আমি চোখে দেখতে পাচ্ছি এখন যে দিস ইজ ডাইভারজেন্স। যদি বলি কার্ল, তাহলে কার্লটা কিন্তু চোখে দেখা যায় যে দিস ইজ কার্ল, এবং ম্যাথমেটিক্যালি এটা কার্ল বের করার পরে একই জিনিস আসে, এটা বোঝাটা জরুরি আর কি। ওকে, আই থিঙ্ক এটা মানে আরেকটা কম্পোনেন্ট যদি জেড কম্পোনেন্ট যদি থাকতো তাহলে একইভাবে ফর্মুলা বসাই দিয়ে আমরা করতে পারতাম আর কি। সো লেট আস সি দ্য সেকেন্ড এক্সাম্পল। সেটা আমরা যদি মনে করো যে আরেকটা এক্সাম্পল দিই, ধরো এটা এখন বলা হচ্ছে যে এ ভেক্টর ইকুয়াল টু এক্স ক্যাপ ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ এক্স। এটা আঁকতে চাই এবার একদম সিমিলার লিক করবো কিন্তু, ঠিক আছে, একদম সিমিলার ওয়েতেই আঁকবো। ওকে, তাহলে আমরা ফার্স্ট কোঅর্ডিনেটটাকে দেখি। ফার্স্ট কোঅর্ডিনেট উভয় পজিটিভ, ফার্স্ট কোঅর্ডিনেট উভয় পজিটিভ, তাহলে যে যে চিহ্ন প্রশ্নে মানে গিভেন আছে ওই চিহ্নই ব্যবহার করতে হবে।
তাহলে একটা রাব করি এখানে, প্রথমে এক্স অ্যাক্সিসের প্যারালালে একটা, তারপর হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিসের প্যারালালে একটা, রাইট, মাইনাস ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আরেকটা। তাহলে হোয়াট উইল বি দ্য রেজাল্টেন্ট? দ্য রেজাল্টেন্ট উইল বি লাইক দিস। ওকে, তাহলে আমাকে এখানে যেটাই আঁকি দেখতে এরকম হবে। তো আমি যদি একটা আঁকি, কমপক্ষে একটা আঁকি দেখতে এরকম, দুইটা আঁকলে এটার প্যারালালে এরকম হবে। দেখো, কে বোঝো না এটা? ফার্স্ট কোয়াড্রেন্টের কাজ শেষ। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ধরো এরকম কোনো একটা বিন্দু তো আমি আঁকতে চাই। সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ। ওকে, তাহলে এক্স নেগেটিভ কিন্তু ওয়াই পজিটিভ, তার মানে প্রথমটা কি হবে? প্রথমটা এক্স অ্যাক্সিসের দিকেই, আর দ্বিতীয়টা, ঠিক আছে, ওয়াই মানে এক্স, হ্যাঁ এক্স কিন্তু নেগেটিভ, তার মানে এটা প্লাস হয়ে যাবে, দ্বিতীয়টা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে এটা যাবে এইদিকে। তার মানে রেজাল্টেন্ট হবে এটা, এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্টটা। সো দিস উইল বি দ্য রেজাল্টেন্ট। ওকে, একটা আঁকলে যথেষ্ট, আমাকে দুইটা আঁকছে আর কি, কোনো সমস্যা নেই। এবার থার্ড কোয়াড্রেন্টে ওয়াই নেগেটিভ, তাহলে প্রথমটা হয়ে যাবে নেগেটিভ, তাহলে মাইনাস এক্স এর দিকে, আর দ্বিতীয়টা হবে, ঠিক আছে, এটা চিহ্ন বদলায় পজিটিভ হবে, তার মানে এটা যাবে এইদিকে। তাহলে রেজাল্টেন্ট হচ্ছে এটা। সো হবে এরোটা। ওকে, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ কিন্তু ওয়াই নেগেটিভ, তাহলে ওয়াই যেহেতু নেগেটিভ, তাহলে এটা প্রথমটা হয়ে যাবে মাইনাস এক্স এর দিকে, আর ঠিক আছে এক্স কিন্তু নেগেটিভ, তার মানে এটা খেয়াল করো, এক্স এক্স হচ্ছে নেগেটিভ, তার মানে এক্স যদি নেগেটিভ হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে, আবার শোনো ভালো করে, প্রথমটা আগে দেখবো, এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে এটা ওয়াই যেহেতু নেগেটিভ, তাহলে এটা প্রথমটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স ক্যাপ, তাহলে যে মাইনাস এক্স ক্যাপ, আর এক্স পজিটিভ তার মানে ওইটাই থাকছে, তার মানে মাইনাস ওয়াই ক্যাপ, তার মানে এটা। তাহলে আলটিমেটলি এতে রেজাল্টেন্ট হবে এরকম কোনো দিকে, তার মানে এরকম হবে। তো যেটাই আঁকি না কেন এইভাবে আমরা আঁকবো আর কি। তা আমরা তো দুইটা দেখালাম, ঠিক আছে, এখন তিনটা চারটা বা কমপক্ষে একটা দেখালেও কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা, এখন কমেন্ট, টেল মি whether there is a divergence or not. ডাইভারজেন্স আছে কিনা? স্যার কার ডাইভারজেন্স আছে কিনা? স্যার ডাইভারজেন্স নাই স্যার। ডাইভারজেন্স নাই, তাহলে নাই, স্যার। ডাইভারজেন্স নাই, তার মানে জিরো ডাইভারজেন্স। ঠিক আছে, তো ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, নো ডাইভারজেন্স। আচ্ছা, তাহলে একটা গেল। হোয়াট অ্যাবাউট কার্ল? স্যার পজিটিভ কার। পজিটিভ কার্ল, গয়কাটার দিকে ঘুরছে, তখন পজিটিভ কার্ল, তো উই রাইট পজিটিভ কার্ল। আচ্ছা, লেট আস ভেরিফাই ইট। ঠিক আছে, আমরা এখন ম্যাথমেটিক্যালি এটা বের করব, ঠিক আগের অঙ্কটার মতোই। প্রথমে এটার ডাইভারজেন্স বের করি, এটা ইজ ইকুয়াল টু, ওকে, তাহলে সহজ নিয়ম, এক্স ক্যাপের কোএফিসিয়েন্ট কে এক্স এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন, ডেল বাই ডেল এক্স অফ ওয়াই, মাইনাস ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্ট কে ওয়াই এর এক্সপেক্টেড ডিফারেন্সিয়েশন, তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ এক্স। তাহলে ডিফারেন্সিয়েট করছি এক্স এর রেসপেক্টে, কিন্তু করছি ওয়াই কে, তাহলে জিরো প্রথমটা। দ্বিতীয়টা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, কিন্তু ডিফারেন্সিয়েট করছি এক্স কে, তার মানে এই ক্ষেত্রে দুইটাই জিরো। ফর দিস রিজন এটা রেজাল্ট হবে জিরো। দেখো, জিরো ডাইভারজেন্স বের হয়েছে, রাইট, কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা, এবার আমরা এটা কার্ল নেই, ধরো এখানে কার্ল অফ এ এটা নিতে চাই, ইজ ইকুয়াল টু, ওকে, তাহলে এখানে প্রথম কি হবে? প্রথম হচ্ছে এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড। আচ্ছা, এবার কোফিসিয়েন্ট বসাবো, প্রশ্ন দেখে দেখে বসাই দেবো। এক্স ক্যাপের কোফিসিয়েন্ট শুরুতে, ওয়াই ক্যাপের কোফিসিয়েন্ট মাইনাস সিক্স, এখানে জেড নাই, সো জিরো।
ওকে, expand this determinant and tell me the value is equal to what? প্রথমে এক্স ক্যাপের রেসপেক্টে চিন্তা করি, তাহলে এক্স ক্যাপের এই মানে ডেল বাই ডেল ওয়াই জিরোর উপর অপারেট করলে জিরো হয়, থাকে না। আর তৃতীয়টাও থাকে না, তার মানে প্রথমটা নাই, বসালাম না। এবার ওয়াই ক্যাপের রেসপেক্টে, তাহলে ওয়াই ক্যাপে হচ্ছে যে ডেল বাই ডেল এক্স জিরোর উপর অপারেট করলে জিরো, আর ডেল বাই ডেল জেড ওয়াই এর উপর অপারেট করলে ওটাও জিরো, তার মানে ওয়াই ক্যাপও থাকে না। জেড ক্যাপে কি হয়? জেড ক্যাপে খেয়াল করো, জেড ক্যাপে থাকে, জেড ক্যাপে যেটা হয় সেটা হচ্ছে এই দুটো আগে, তাহলে এটা কত, -1, তারপরে এই দুটা আরেকটা -1, রাইট? সো এখানে -2z cap, ডাজ ইট ম্যাচ উইথ দ্য মানে ফিজিক্যাল, ঠিক আছে, অর্থাৎ গ্রাফিক্যাল আর কি রিপ্রেজেন্টেশন মেলে? না স্যার, পজিটিভ কার্ভ আসছিল স্যার। হ্যাঁ, স্যার আপনি ওই ঘড়ির আগেরটাই লিখতে ভুল করছি, আগেরটাই ভুল করছি, এটা না, এটা ঘড়ি কাটার দিকে তো স্যার নেগেটিভ কার্ল, এই ধরা পড়ে গেছে না? নেগেটিভ কার্ভ হবে না স্যার? নেগেটিভ, আরে একজন তো কনফার্ম করলোই, হ্যাঁ নেগেটিভ কার্ল, তখন তো বলো নাই। আচ্ছা তাহলে আবার বলি, ঘড়ি কাটার দিকে ঘুরলে, ঠিক আছে, তখন সেটা নেগেটিভ কার্ল। এই যে ম্যাথমেটিক্সের সাথে যখন মিলাতে গেছি তখন যে জায়গায় ভুল থাকবে ভুলটা ধরা পড়ে গেছে। ইজ ইট ক্লিয়ার নাও? আচ্ছা এখানে হ্যাঁ, ফিজিক্যাল জিনিসটা খেয়াল করো। ফিজিক্যাল জিনিস হলো, প্রথম কথা হলো ভ্যালু নেগেটিভ হয়েছে, সো নেগেটিভ কার্ল, এটা 1 নাম্বার। 2 নম্বর হলো যে দেখো এখানে কিন্তু -2z ক্যাপ বের হয়েছে, এই কথাটার মানে বুঝো, এই কথার একটা সুন্দর মানে আছে। মানে হলো এটা জেড অ্যাক্সিসের চারদিকে কেন্দ্র করে করছে। তুমি এটি ডান পাশের ফিজিক্যাল ফিগারে যাও, ফিগার এটা হলো অরিজিনে, তুমি যদি একটা লম্ব আঁকো প্লেনের উপরে, তুমি যদি কম্পিউটার দেখো তো তোমার দিকে আর কি যে লম্বটা আসছে, ওই লম্বটা কি ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস না? ইজ ইট ক্লিয়ার? তার মানে এই যে ফিল্ডটা যে ঘুরছে এটা জেড অ্যাক্সিস কে সেন্টার করে ঘুরছে, এবং যেহেতু এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ, -2z ক্যাপ, এটা নেগেটিভ কার্ল, এবং জেড অ্যাক্সিস কে সেন্টার করে ঘুরবে। দেখো বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা? আচ্ছা এখন এই 2 সংখ্যাটা কি নির্দেশ করে? এটা হলো স্ট্রেংথ, এটা যত বেশি হবে তো বুঝতে হবে এটা ভেলোসিটি হলে ভেলোসিটি তত বেশি, এটা ফ্লাক্সের সংখ্যা, তাহলে ফ্লাক্সের সংখ্যা তত বেশি। তার মানে স্ট্রেংথ, স্ট্রেংথ মানে এটা যত বেশি হবে এটা তত জোরে ঘুরবে। দেখো বিষয়টা ধরতে পারছো কিনা? ওকে, তো হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? তাহলে ডাইভারজেন্স এবং কার্লের ফিজিক্যাল ব্যাপারটা ধরতে পারছো কিনা? বলো কার বুঝতে অসুবিধা আছে? আচ্ছা টিউটোরিয়াল ক্লাসে আমরা আরো এক্সাম্পল করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে কোনো ফিল্ডেরই এটা ডাইভারজেন্স আছে কিনা বা কার্ল আছে কিনা এটা দুই ভাবে করে ম্যাচ করাবো। হ্যাঁ কোশ্চেন, স্যার থার্ড কোয়ার্টার হ্যাঁ বলো। স্যার দুইটা ভেক্টরের এখানে মানে দৈর্ঘ্য মানে বড় ছোট দেখানো হয়েছে, আসলে কি ওদের মানে দৈর্ঘ্য বড় ছোট? না না না, এটা রাফ ফিগার, এটা রাফ ফিগার। স্যার এখানে তো আমি ছোট ছোট অনেকগুলো ভেক্টর রাখলেও তো কোনো প্রবলেম হবে না না কোনো অসুবিধা, এটা একটা রাফ ফিগার আর কি, ঠিক আছে? তুমি এটা যদি কারেক্টলি আঁকতে চাও ইউ মে ইউজ ম্যাটল্যাব। ম্যাটল্যাব কুইভার একটা ফাংশন আছে, তুমি এটা ম্যানুয়াল দেখে কুইভার ফাংশন দিয়ে আঁকতে পারো। কুইভার ফাংশন, কুইভার, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল প্লট, কুইভার, ঠিক আছে? কুইভার ফাংশন দিয়ে আঁকতে পারবে, যেহেতু ম্যাটল্যাব সবাই করে ফেলছো ইতিমধ্যে মনে হয়, ঠিক আছে? এই ক্যান ভেরিফাই। তো মানে একেবারে এটা আমি মানে একেবারে সিম্পলেস্ট ফিগারটা আঁকছি, এটা প্রকৃত চিত্র না, কারণ প্রত্যেকটা বিন্দুতে আরো অনেক অনেক আছে। ওকে আই উইল শো ইউ নাও, ওকে ওটা প্রবলেম না। আচ্ছা তাহলে এরকম এক্সাম্পল যদি, আমি তো দুইটা দেখালাম, এটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য দুইটা দেখালাম। সো এটা টিউটোরিয়াল ক্লাস, এবং অবশ্যই তোমার নিজের থেকেও কিছু প্র্যাকটিস করতে হবে, করলে যে কোনো একটা মানে ভেক্টর নিয়ে তার কার্ল এবং তোমার ডাইভারজেন্স এটা বের করবা, বের করে দুই ভাবে বের করবে। একটা হলো যে প্লট করে দেখবা যে আসলেই কার্ল আছে কিনা, আর আরেকটা হলো যে প্লট করে থেকেই কিন্তু বোঝা যাবে আসলে ডাইভারজেন্স আছে কিনা, এবং তারপরে ওটা ম্যাথমেটিক্যালিও ভেরিফাই করবা যে তোমার যেটা বলছো এটা ম্যাথমেটিক্যালি মেলে কিনা। এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, এখন
ডাইভারজেন্স এবং কার্ল এটা আছে কি নাই তার উপর বেস করে ফিল্ড সমূহকে আমরা 4 ভাগে ভাগ করি। প্রথম যে ফিল্ড আছে এটাকে বলা হচ্ছে যে, এটা দেখো যে ডাইভারজেন্সও 0, কার্লও 0। বি নাম্বারে যেটা বলা আছে সেটা হলো যে ডাইভারজেন্স আছে কিন্তু কার্ল নাই। 3 নম্বরে বলা হচ্ছে ডাইভারজেন্স নাই কিন্তু কার্ল আছে। আছে মানে হচ্ছে নন জিরো। ওকে, আর ডি নম্বরে বলা হচ্ছে এই যে এখানে তোমার ডাইভারজেন্সও আছে, কার্লও আছে। তো এই 4 রকম ফিল্ড, এটা আমরা সাধারণত মানে কোন একটা ফিল্ডে ডাইভারজেন্স এবং কার্ল আছে কি নাই এটা দেখে আমরা সাধারণত 4 রকম ফিল্ড পেতে পারি। ওকে, তো আমরা একটু গ্রাফিক্যালি 4 রকম ফিল্ড দেখি এখানে যে হোয়াট ডাজ ইট মিন। যেমন এখানে তোমার এ নাম্বারের যে কোশ্চেনটা খেয়াল করো, এটা ডাইভারজেন্সও নাই, কার্লও নাই। ঠিক আছে, ফিগারের সাথে উপরে নাম্বার ম্যাচ করতে পারো আর কি। এ নাম্বার হচ্ছে এ নাম্বার ফিগারের সাথে ম্যাচ করো, এটা ডাইভারজেন্সও নাই, কার্লও নাই। ওকে, 2 নম্বর যেটা সেটা হচ্ছে দেখো ডাইভারজেন্স আছে, দ্যাট ইজ নন জিরো, কিন্তু কার্ল নাই। ঠিক আছে, আর তৃতীয়টা খেয়াল করো, এখানে কার্ল আছে, ডাইভারজেন্স নাই। আর ডি নাম্বারটা একটা জটিল ফিগার আর কি। জটিল মানে এটা ডাইভারজেন্সও আছে, কার্লও আছে, মনে হচ্ছে বেরোচ্ছে আবার ঘুরছেও বটে। ওকে, তাহলে এই ধরনের এই 4টা ফিল্ড আমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো ডাইভারজেন্স আছে কি নাই তার উপর বেস করে 4 রকম ফিল্ড আমরা সাধারণত পাই আর কি। আচ্ছা, তো এই 4টা ফিল্ডের 2টা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, একটু নামটা খেয়াল রাখতে হবে। বা অনলাইন পরীক্ষা হলে তোমার একটা মানে অন্তত সামনে খাতায় রেফারেন্স থাকতে হবে, যাতে তুমি যে কোনো সময় দেখে বলতে পারো যে ঠিক বলছো কিনা, খাতার সাথে মিলাই বলতে পারো আর কি। তো বলা হচ্ছে কোনো একটা ফিল্ডে যদি ডাইভারজেন্স 0 হয় তাহলে তার একটা নতুন নাম আছে, এটাকে বলে সলিনয়েডাল ফিল্ড অথবা ডাইভারজেন্স লেস। আই রিপিট, কোনো একটা ভেক্টর ফিল্ডের যদি ডাইভারজেন্স 0 হয়, ঠিক আছে, তাহলে বলা হবে ওই ফিল্ডটা একটা সলিনয়েডাল ফিল্ড, রাইট? আচ্ছা, অথবা এটা আরেকটা নাম হলো ডাইভারজেন্স লেস। কোনো ফিল্ড ডাইভারজেন্স লেস হলে তার কতগুলো ক্রাইটেরিয়া থাকে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে একদম স্টেট কাট। স্টেট কাট বলতে এখানে আমি বলছে এই কন্ডিশনগুলো, যেমন এখানে প্রথমত বলা হচ্ছে যে ডেল অফ ডট এফ, এখানে তো উভয় কিন্তু ভেক্টর, কথাটা খেয়াল রাখবো আমরা। দ্যাট ইজ, এটা একটা ভেক্টর সাইন দিয়ে দেবো আমরা। ছাপার হরফে অনেক সময় লিখি না, কিন্তু ভেক্টর সাইন থাকাটা জরুরি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এরকম একটা ভেক্টর সাইন থাকবে। আচ্ছা, সেকেন্ড হলো এটাও কিন্তু ভেক্টর, 2টাই ভেক্টর এখানে। এখানে এস ইজ, ঠিক আছে, যে এস ইজ কল্ড সারফেস, এই যে সারফেসকে সংক্ষেপে এস বলছি আমরা। আচ্ছা, এফ ডট ডিএস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সারফেস, এটা মানে সারফেস ইন্টিগ্রাল পড়ার সময় বিষয়টা ক্লিয়ার হবে, আমাদের কোর্সে আছে, কিন্তু আপাতত আমরা এই মানে এগুলা, ঠিক আছে, মানে বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানা থাকতে হবে। আচ্ছা, আর আরেকটা হলো যে এফ ডট ডিএস ইজ ইকুয়াল টু 0, তো ফর এনি ক্লোজ সারফেস, যে কোনো একটা সারফেসের উপরে আমি যদি এরকম একটা ইন্টিগ্রেশন নেই তাহলে এটা অলওয়েজ 0 হবে। আর চতুর্থ যেটা সেটা হচ্ছে ইজ দ্য কার্ল অফ সাম ভেক্টর। ঠিক আছে, এটা এই এই জিনিসটা সামনে ক্লিয়ার হবে, আমরা ইনশাল্লাহ বলবো, আমাদের সিলেবাসের ভিতরে আছে, কিন্তু আমরা এটা এখনই বলবো না। ঠিক আছে, কারণ হলো এটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে জানবো তারপরে বলবো আর কি। তো দিজ আর সাম ক্রাইটেরিয়া, ঠিক আছে, অফ সলিনয়েডাল ফিল্ড। সলিনয়েডাল ফিল্ড বলা হবে এমন ফিল্ডকে যে ফিল্ডে ডাইভারজেন্স নিলে 0 হয়ে যায়, তাকে আমরা সলিনয়েডাল ফিল্ড বলি। ওকে, আচ্ছা, সিমিলার ঘটনা আছে কার্ল দিয়ে, তবে নামটা আলাদা। নামটা আলাদা, সেটা হলো যে আমরা এখানে বলবো যে একটা ভেক্টর মানে একটা ফিল্ডে যদি কার্ল কখনো 0 হয়, ঠিক আছে, যেমন এখানে ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তখন ওইটাকে আমরা বলি ইরোটেশনাল, দ্যাট ইজ ঘুরতে পারছে না, ঘুরতে অসমর্থ। অথবা এটা আরেকটা নাম আছে কনজারভেটিভ। কোনো ফিল্ড যদি ঘুরতে না পারে, ঠিক আছে, দ্যাট ইজ যদি অ্যারো দিয়ে এটাকে মনে করে যে, অর্থাৎ কার্ল নাই, সোজা কথা, সহজ কথা হলো যার কার্ল নিলে 0 হয়, দ্যাট ইজ কার্ল নাই। ঠিক আছে, এমন যে ফিল্ড, ওই ফিল্ডটাকে আমরা ইন জেনারেল বলি হচ্ছে, ঠিক আছে, মানে কার্ললেস অথবা কনজারভেটিভ অথবা ইরোটেশনাল, ঘুরতে পারছে না এরকম। কার্ল কথাটার অর্থ হচ্ছে ঘূর্ণন।
ঠিক আছে, যদি ঘুরতে পারে তাহলে কার্লি, বা বাঁকানো মানে ঘুরিয়ে মানে একটা লুপ বানানো যায়। ওকে, এবং এখানেও কতগুলো কন্ডিশন আছে এরকম। একটা হলো যে এটা যে কোনো ভেক্টর, এগুলো সব বোল্ড করে যেগুলো লেখা, ওগুলো কিন্তু উল্লেখ না থাকলেও ভেক্টর। ওকে, এবং এখানে যদি অ্যারো দাও বা না দাও কিছু যায় আসে না। ঠিক আছে, এখানে সব ভেক্টর, কিন্তু ভি কিন্তু ভেক্টর না, এটা ভেক্টর। তো আই থিঙ্ক এই কন্ডিশনগুলো এখনই পুরোপুরি বোঝা যাবে না, কিন্তু দিজ আর দ্য ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো একটা ইরোটেশনাল অথবা কনজারভেটিভ ফিল্ডের ক্রাইটেরিয়া হচ্ছে এগুলো, এগুলো লিখে সামনে রাখবা, হঠাৎ যদি লাগে। যেমন আমি কখনো বলি যে এ ফিল্ড এফ ইজ কনজারভেটিভ, তখন তোমাকে কিন্তু চট করে ধরে নিতে হবে এটার কার্ল তাহলে জিরো। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি মাথায় থাকে, মাথায় থাকলে কিন্তু তুমি সরাসরি এটা ব্যবহার করতে পারবে আর কি। তাহলে এটা হলো সাম ফিল্ডের কিছু ক্রাইটেরিয়া। আচ্ছা, এনি কোশ্চেন? যতটুকু বললাম তার মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বলো। ওকে, আচ্ছা, নাও এ সিম্পল মুভি টাইম আর কি। আমরা একটা ছোট্ট মুভি দেখবো এখন, টেস্ট মুভি ক্লিপ, এটা দেখবো আর কি। হ্যাঁ, তো তাহলে এটা এই ডাইভারজেন্স এবং কার্লের ফিজিক্যাল মিনিংটা আর একটু ক্লিয়ার হবে আমাদের কাছে। ঠিক আছে, লেট আস সি দিস মুভি। Today, you and I are going to divergence of curve. To make sure we're all on the same page, let's begin by talking about vector fields. Essentially, a vector field is what you get if you associate each point in space with a vector, some magnitude and direction. Maybe those vectors represent the velocities of particles of fluid at each point in space. Or maybe they represent the force of gravity at many different points in space. Or maybe a magnetic field strength. Quick note on drawing these: often if you were to draw the vectors to scale, the longer ones end up just cluttering up the whole thing. So it's common to basically lie a little and artificially shorten ones that are too long, maybe using color to give some vague sense of length. Now in principle, vector fields in physics might change over time. In almost all real-world fluid flow, the velocities of particles in a given region of space will change over time in response to the surrounding context. Wind is not a constant, it comes in gusts. An electric field changes as the charged particles characterizing it move around. But here, we'll just be looking at static vector fields, which maybe you think of as describing a steady state system. Also, while such vectors could in principle be three-dimensional or even higher, we're just going to be looking at two dimensions. An important idea, which regularly goes unsaid, is that you can often understand a vector field which represents one physical phenomenon better by imagining what if it represented a different physical phenomenon. What if these vectors describing gravitational force instead defined a fluid flow? What would that flow look like? And what can the properties of that flow tell us about the original gravitational force? And what if the vectors defining a fluid flow were thought of as describing the downhill direction of a certain hill? Does such a hill even exist? And if so, what does it tell us about the original flow? These sorts of questions can be surprisingly helpful. For example, the ideas of divergence and curl are particularly viscerally understood when the vector field is thought of as representing fluid flow, even if the field you're looking at is really meant to describe something else, like an electric field. Here, take a look at this vector field, and think of each vector as describing the velocity of a fluid at that point. Notice that when you do this, that fluid behaves in a very strange, non-physical way. Around some points, like these ones, the fluid seems to just spring into existence from nothingness, as if there's some kind of source there. Some other points act more like sinks, where the fluid seems to disappear into nothingness. The divergence of a vector field at a particular point in the plane tells you how much this imagined fluid tends to flow out of or into small regions near it. For example, the divergence of our vector field evaluated that all of those points that act like sources will give a positive number. And it doesn't just have to be that all of the fluid is flowing away from that point. The divergence would also be positive if it was just that the fluid coming into it from one direction was slower than the flow coming out of it in another direction, since that would still insinuate a certain spontaneous generation. Now on the flip side, if in a small region around the point there seems to be more fluid flowing into it than out of it, the divergence at that point would be a negative number. Remember, this vector field is really a
spits out two-dimensional outputs. The divergence of that vector field gives you a new function, one that takes in a single 2D point as its input, but its output depends on the behavior of the field in a small neighborhood around that point. In this way, it's analogous to a derivative, and that output is just a single number, measuring how much that point acts as a source or a sink. I'm purposely delaying discussion of computations here. The understanding of what it represents is more important. Notice, this means that for an actual physical fluid, like water, rather than some imagined one used to illustrate an arbitrary vector field, then if that fluid is incompressible, the velocity vector field must have a divergence of 0 everywhere. That's an important constraint on what kinds of vector fields could solve real-world fluid flow problems. For the curl at a given point, you also think about the fluid flow around it, but this time you ask how much that fluid tends to rotate around the point. As in, if you were to drop a twig in the fluid at that point, somehow fixing its center in place, would it tend to spin around? Regions where that rotation is clockwise are said to have positive curl, and regions where it's counterclockwise have negative curl. And it doesn't have to be that all of the vectors around the input are pointing counterclockwise or alternately pointing clockwise. A point inside a region like this one, for example, would also have non-zero curl, since the flow is slow at the bottom, but quick up top, resulting in a net clockwise influence. And really, true proper curl is a three-dimensional idea, one where you associate each point in 3D space with a new vector characterizing rotation around that point according to a certain right-hand rule. And I have plenty of content from my time at Khan Academy describing this in more detail if you want, but for our main purpose, I'll just be referring to the two-dimensional variant of curl, which associates each point in 2D space with a single number rather than a new vector. As I said, even though these intuitions are given in the context of fluid flow, both of these ideas are significant for other sorts of vector fields. One very important example is how electricity and magnetism are described by 4 special equations. These are known as Maxwell's equations, and they're written in the language of divergence and curl. This top one, for example, is Gauss's law, stating that the divergence of an electric field at a given point is proportional to the charge density at that point. Unpacking the intuition for this, you might imagine positively charged regions as acting like sources of some imagined fluid, and negatively charged regions as being the sinks of that fluid. And throughout parts of space where there is no charge, the fluid would be flowing incompressibly, just like water. Of course, there's not some literal electric fluid, but it's a very useful and a very pretty way to read an equation like this. Similarly, another important equation is that the divergence of the magnetic field is 0 everywhere. And you can understand that by saying that if the field represents a fluid flow, that fluid would be incompressible with no sources, no sinks, and acts just like water. This also has the interpretation that magnetic monopoles, something that acts just like a north or a south end of a magnet in isolation, don't exist. There's nothing analogous to positive and negative charges in an electric field. Likewise, the last 2 equations tell us that the way that one of these fields changes depends on the curl of the other field. And really, this is a purely 3-dimensional idea, and a little outside of our main focus here. But the point is that divergence and curl arise in contexts that are unrelated to flow. And side note, the back and forth from these last 2 equations is what gives rise to light waves. And quite often, these ideas are useful in contexts which don't even seem spatial in nature at first. To take a classic example that students of differential equations often study, let's say that you wanted to track the population sizes of 2 different species, where maybe one of them is a predator of another. The state of this system at a given time, meaning the 2 population sizes, can be thought of as a point in 2-dimensional space, what you would call the phase space of this system. For a given pair of population sizes, these populations may be inclined to change based on things like how reproductive are the 2 species, or just how much does one of them enjoy eating the other one. These rates of change would typically be written analytically as a set of differential equations. It's okay if you don't understand these particular equations. I'm just throwing them up for those of you who are curious, and because replacing variables with pictures makes me laugh a little bit. But the relevance here is that a nice way to visualize
population sizes with a vector indicating rates of change for both variables. For example, when there are lots of foxes but relatively few rabbits, the number of foxes might tend to go down because of the constrained food supply, and the number of rabbits might also tend to go down because they're getting eaten by all of the foxes, potentially at a rate that's faster than they can reproduce. So a given vector here is telling you how and how quickly a given pair of population sizes tends to change. Notice, this is a case where the vector field is not about physical space, but instead it's a representation of a certain dynamic system that has two variables and how that system evolves over time. This can maybe also give a sense for why mathematicians care about studying the geometry of higher dimensions. What if our system was tracking more than just 2 or 3 numbers? Now the flow associated with this field is called the phase flow of differential equation, and it's a way to conceptualize how any possible starting state would evolve over time. Operations like divergence help to report about the system. The population sizes tend to converge with a particular pair of numbers, or are there some values that they diverge away? Are there cyclic patterns? And are those cycles stable or unstable? To be perfectly honest with you, for something like this, you'd often want to bring in related tools beyond just divergence. Those would give you the story. But the frame of mind and practice with these two ideas brings you carries over well to studying setups like this with similar pieces of mathematical machinery. Now, if you really want to get a handle on these ideas, you'd want to learn how to compute them and to practice those computations. And I'll leave some links to where you can learn about this and practice if you want. Again, I did some videos and articles and worked examples for Khan Academy on this topic during my time there. So too much detail here will start to feel redundant for me. But there is one thing worth bringing up regarding the notation associated with these computations. Commonly, divergence is written as a dot product between this upside-down triangle thing and a vector field, and the curl is written as a similar cross product. Sometimes students are told that this is just a notational trick. Each computation involves a certain sum of certain derivatives, and treating this upside-down triangle as if it was a vector of derivative operators can be a helpful way to keep everything straight. But it is actually more than just a mnemonic device. There's a real connection between divergence and dot product, and between curl and the cross product. Even though we won't be doing practice computations here, I would like to give you at least some vague sense for how these 4 ideas connect. Imagine taking some small step from one point of your vector field to another. The vector at this new point will likely be a little bit different from the one at the first point. There will be some change to the function after that step, which you might see by subtracting off your original vector from that new one. And this kind of difference to your function over small steps is what differential calculus is all about. Now, the dot product gives you kind of a measure of how aligned 2 vectors are, right? Now, the dot product of your step vector with that difference vector that it causes tends to be positive in regions where the divergence is positive, and vice versa. In fact, in some sense, the divergence is a sort of average value for this dot product of a step with a change to the output that it causes over all possible step directions, assuming that things are rescaled appropriately. I mean, think about it. If a step in some direction causes a change to that vector in that same direction, this corresponds to a tendency for outward flow, for positive divergence. And on the flip side, if those dot products tend to be negative, meaning the difference vector is pointing in the opposite direction from the step vector, that corresponds with a tendency for inward flow, negative divergence. Similarly, remember that the cross product is a sort of measure for how perpendicular 2 vectors are. So the cross product of your step vector with the difference vector that it causes tends to be positive in regions where the curl is positive, and vice versa. You might think of the curl as a sort of average of this step vector difference vector cross product. If a step in some direction corresponds to a change perpendicular to that step, that corresponds to a tendency for flow rotation. So typically this is the part where there might be some kind of sponsor message. But one thing I want to do with the channel moving ahead is to stop doing sponsored content and instead make things just about the direct relationship with the audience.
I mean that not only in the sense of the funding model with direct support through Patreon, but also in the sense that I think these videos can better accomplish their goal if each one of them feels like it's just about you and me sharing in a love of math with no other motive, especially in the আচ্ছা, ওকে, তাহলে বুঝতে পারলে তো না এখানে আসলে কি বলতে চাচ্ছে? আচ্ছা, এনি আইডিয়া? বলো, কেউ কিছু সামারি করতে চাইলে বলো যে মানে কি কি অ্যাপ্লিকেশন বলা হয়েছে এখানে? স্যার এখানে আপনি যেগুলো দেখিয়েছেন ওইগুলোর একটা প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন ছিল, কার্ল, তারপর হ্যাঁ, ডাইভারজেন্স, এটা দেখতে কেমন ঘুরে, কিভাবে হ্যাঁ, কখন হ্যাঁ, এটা জিরো হচ্ছে, কখন কার্ল হচ্ছে, কখন ডাইভারজেন্স হচ্ছে। এটা একটু ভালো করে দেখবা, এখানে তো রেকর্ড হয়ে থাকলো, এটা ইউটিউবে সার্চ দিলেও পাবা, আমি ইনফ্যাক্ট ওখান থেকে নিয়েছি আর কি। তো এরকম তোমরা ডেমোগুলো ভালো করে দেখার চেষ্টা করবা, কারণ হলো ফিজিক্যাল মিনিংটা মাথায় না ঢুকালে খুব একটা লাভ নাই। তুমি এটা পিওর ম্যাথমেটিক্সে যেটা করা হয় সেটা হলো যে কিছু ফর্মুলা লিখে দিয়ে ওখান থেকে ডাইভারজেন্স এবং কার্ল বের করা শুধু শেখানো হয় আর কি। হ্যাঁ, কিন্তু এটা যখন তুমি ইঞ্জিনিয়ারিং এ কাজে লাগাবো পরে, বিশেষ করে ইলেকট্রোম্যাগনেটিক্স টাইপের কিছু জিনিস ইলেকট্রোম্যাগনেটিক্স থেকে এখানে আসছে, তবে এগুলা তোমাদের পড়তে হবে না। যেমন ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাক্সওয়েলের ইকুয়েশন, এরকম কিছু কিছু কথা তোমরা হয়তো ভাষা শুনছো আর কি। ইলেকট্রিক ফিল্ডে ডাইভারজেন্স নেওয়া যায়, ইলেকট্রিক ফিল্ডের কার্লও নেওয়া যায়, ম্যাগনেটিক ফিল্ডে ডাইভারজেন্স নেওয়া যায়, ম্যাগনেটিক ফিল্ডের কার্লও নেওয়া যায়। তো নিলে তার রেজাল্টগুলো কেমন হয় এবং সেগুলোর ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনগুলি কেমন, এইগুলো আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখছি আর কি। তো এটা বারবার দেখতে হবে, দেখে কোন কোন মানে জায়গাগুলো তোমার ফিজিক্যালি আমাদের মানে আলোচনার সাথে ম্যাচ করে, ওইগুলো একটু মাথায় রাখবা। পরীক্ষা কোশ্চেন আনসার করাটাই বড় কথা না। ওকে, এখানে তোমাকে জিনিসটা বুঝতে হবে আর কি। তো যাই হোক, এইটা ছিল আমাদের একটা পার্ট অফ টুডেজ লেকচার। হ্যাঁ, আমরা একটু সেকেন্ড পার্টে যাচ্ছি এখন। সেকেন্ড কাজ হলো যে এটা লাইন ইন্টিগ্রাল বলে একটা বিষয় আছে, এটা একটু দেখার চেষ্টা করবো আমরা। তো ফার্স্ট অফ অল আমরা একটু বোর্ডে যাই। ওকে, হ্যাঁ, বোর্ডে যাই, তারপরে এখানে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। তো ফার্স্টলি লাইন ইন্টিগ্রাল জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করবো আমরা। লাইন ইন্টিগ্রাল হলো যে কোনো একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন। যেমন ধরো দেখো, আমাকে একটা লাইন আছে, এটা লাইন কোনগুলা? যেমন লাইন ইন্টিগ্রাল করার সময় আমাদের প্রথমে একটু জানতে হবে যে লাইন কোনগুলো। তো মনে রাখতে হবে, লাইন বলতে আমি স্ট্রেট লাইন বোঝাইনি, তবে স্ট্রেট লাইন ইজ ওয়ান অফ দ্য লাইন। যেমন এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে, এটা একটা লাইন, হ্যাঁ, তারপরে এটা একটা লাইন, এ সবই কিন্তু লাইন। তো শুধু প্রথমটা স্ট্রেট লাইন, আর বাকিগুলো কিন্তু কার্ভড লাইন। ওকে, তাহলে কিন্তু এই যে তোমার যদি একটা সার্কেলের পেরিমিটার বের করতে বলে, তাহলে বুঝতে হবে যে উই হ্যাভ টেকেন লাইন অ্যালং দ্য টেস্ট পেরিমিটার। হ্যাঁ, আমি যদি একটা মনে করি এলিপসের বাইরের গায়ের পুরো বাইরে যে এটা আর কি লেনটা বের করতে চাই, তাহলে বুঝতে হবে যে এটা এলিপসের, ঠিক আছে, এটা এটা একটা লাইন, কিন্তু এলিপসের জাস্ট পরিধি বরাবর লাইনটা নেওয়া হয়েছে আর কি। তো দিজ আর এক্সাম্পলস অফ লাইন্স, এইগুলোকে আমরা বলছি লাইন্স আর কি। ওকে, তো শেষের দুটাকে বলা হচ্ছে ক্লোজড। ক্লোজড মানে ঠিক যেখান থেকে শুরু হয় ওখানে যদি আবার ফিরে আসে, তাহলে এটার নাম হচ্ছে ক্লোজড, তাহলে এটাও ক্লোজড। ওকে, দে আর ওপেন। যেমন এটা এটা স্ট্রেট লাইন, এটা কিন্তু আবার এটাকে এটা বলা যায় স্ট্রেট লাইন, স্ট্রেট। এটা স্ট্রেট না, কিন্তু তোমার যদি বলা হয় যে একটা লাইন বরাবর মনে করে ইন্টিগ্রেট করো, কাকে ইন্টিগ্রেট করব? একটা ফাংশনকে। ওকে, সেই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো এবার। তো লাইন বরাবর ইন্টিগ্রেট করতে গেলে লাইনের উপরে ছোট্ট একটা লেন্থ নিতে হয়। তো ধরো এইটার কথাই বলি, দ্য মোস্ট কমন এই যেটা, আমি করব কি, এইটার উপরে ছোট্ট একটা লেন্থ নেব। ওকে, ধরা যাক দিস লেন্থ ইজ ভেরি স্মল, এবং এটাকে আমি ডিএল নাম দিচ্ছি, ডিএল। ওকে, আচ্ছা, তো কোন একটা ফাংশন এক্স ওয়াই কে আমি যদি এই লাইন বরাবর ইন্টিগ্রেট করি, ধরা যাক আমি এফ অফ এক্স ওয়াই, ঠিক আছে, এটা একটা ফাংশন আছে,
দুইটা জিনিস গিভেন থাকবে, একটা হলো একটা ফাংশন গিভেন, দিস ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, আর একটা হচ্ছে একটা লাইন থাকবে। তো ধরা যাক এই ফাংশনটাকে আমি লাইনের উপর ইন্টিগ্রেট করছি, তখন এই লাইন ইন্টিগ্রালের ডেফিনিশন হবে এটা, এটা এখন দেখবো। যেটা লাইন ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু বলা হবে যে এফ এফ এক্স ওয়াই ডিএল। ওকে, এখন এটা যদি ভেক্টর নোটেশনে বলো তো অনেক সময় আমরা এফ ভেক্টর ডট ডিএল ভেক্টর বলি, অর্থাৎ এরকম বলা যাবে যে এফ ভেক্টর ডট ডিএল ভেক্টর। যদি যেহেতু লাইনের দিকে বলছি, এটা কিন্তু মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সুতরাং এটা এক লাইনের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এখন এইখানে একটা সি লেখা হয়, সি কে আমরা কার্ভ বলি বা কন্ট্যুর বলি, এটা সি এর একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে কন্ট্যুর। তো প্রথমত হলো যে কন্ট্যুর হচ্ছে একটা পাথ বা একটা লাইন। ওকে, তোমার যদি বলা হয় যে ধরো এই যে সিম্পলটাই, এটা দ্বিতীয়টা যেটা, এটা স্ট্রেট না বাট সিম্পল স্টিল। হ্যাঁ, তো তোমার যদি বলা হয় যে ধরো দেখে আমি বললাম যে এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এখন এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে সিম্পলি ইন্টিগ্রেশন অফ ডিএল। আর যদি বলা হয় যে না আমি এ বি এর এই দৈর্ঘ্য বরাবর এফ কে আমি ইন্টিগ্রেট করব, তখন বলা হবে লাইন ইন্টিগ্রাল। তার মানে লাইন ইন্টিগ্রালের ডেফিনেশন তাহলে এইটা হলো লাইন ইন্টিগ্রালের ডেফিনেশন। ওকে, এখন হাউ টু মানে ফাইন্ড এটা ভ্যালু অফ দিস লাইন ইন্টিগ্রাল। তো আমি একটা জেনারেল প্রসিডিউর আগে ডিরাইভ করব, তারপর সেটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে একটু দেখার চেষ্টা করি। ধরা যাক উই হ্যাভ বিন গিভেন এ ফাংশন, মনে করে এক্স ওয়াই। ওকে, আর কিন্তু কথা, এবং এইটাকে আমি ইন্টিগ্রেট করবো এটার উপরে, এবং এইটার উপর ছোট্ট একটা, ঠিক আছে, জাস্ট অংশ আছে যেটাকে বলছি ডিএল। ওকে, ডিএল মনে করো। তো তো ডিএল কে যদি ভেক্টর বলতাম তাহলে কি হতো? ভেক্টর বলে হতো এক্স ক্যাপ ডিএক্স প্লাস ওয়াই ক্যাপ ডিওয়াই প্লাস জেড ক্যাপ ডিজেড, অ্যাজ উই অ্যাকচুয়ালি ডিফাইন্ড। ঠিক আছে, জাস্ট একটা স্টার্টিং অফ ভেক্টর ক্যালকুলাস আমরা বলছিলাম যে টিনি লেন্থ, ছোট্ট একটা লেন্থ ডিএল যদি হয়, তো উই ক্যান এক্সপ্রেস ডিএল ইন দিস ওয়ে। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড? তাহলে এটা যদি হয় ভেক্টর নোটেশন, then what is the magnitude DL? So the DL will be square root of the dx whole square plus dy। ভেক্টর থেকে ভেক্টরের ম্যাগনিটিউড যেভাবে বের করে আমি ওই প্রসিডিউরটা লিখছি, শুধু আর কিছু না। ওকে, তাহলে এখন এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হলো এফ আর একটা হলো ডিএল। তো আমি এদের গুণফল নেব। তো আমি একটা জেনারেল কমপ্লেক্সিটির কথা আগে অ্যারাইজ করি। যেমন আমি যদি বলি যে ওকে আমি এটা সরাসরি এফ মনে করো এক্স লাইন ইন্টিগ্রাল বের করতে চাচ্ছি আর কি, মনে করো এটার সাথে ডিএল নিলাম। তো দেখা যাচ্ছে যে তোমার এফ এর মধ্যে এক্স আর ওয়াই আছে, আবার ডিএল এর মধ্যে এক্স ওয়াই জেড, এগুলো সবই কিন্তু আছে। এখানে এটা আমি আরেকটু জেনারেলাইজ করে দিলে না আরেকটু সুন্দর হবে। ধরো এখানে তিনটাই আছে, এক্স ওয়াই জেড, 3 ডাইমেনশনাল। তো দেখা যাচ্ছে যে এফ এর মধ্যেও এক্স ওয়াই জেড আছে, আবার এখানে তোমার ডিএল এর মধ্যেও এক্স ওয়াই জেড, সব কিন্তু 3টা ভেরিয়েবলই উপস্থিত। সো হোয়েন ইউ ইন্টিগ্রেট, তাহলে ইন্টিগ্রেশনটাকে সহজ করতে গেলে 3টা ভেরিয়েবলকেই যে কোনো একটা ভেরিয়েবলে নিয়ে না যাওয়া পর্যন্ত ইন্টিগ্রেশন কিন্তু স্ট্রেট কাট হবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সুতরাং আমি যদি বলি যে এখানে 3টা ভেরিয়েবল, একটা হলো এক্স আর একটা ওয়াই আর একটা জেড, তো 3টাকেই ধরা যাক আমি একটা কমন ভেরিয়েবলে নিয়ে যাচ্ছি, যে এই কমন ভেরিয়েবলটা মনে করো টি। ওকে, অর্থাৎ আর একটু স্ট্রিক্টলি বলতে গেলে ধরা যাক আমি বলছি এক্স ও টি এর ফাংশন, মনে করো বলছি ওয়াই ও টি এর ফাংশন, আবার মনে করো জেড ও টি এর ফাংশন, সবাই আলাদা আলাদা ভাবে টি এর ফাংশন। তাহলে আমি করবো কি এক্স কে টিতে নেবো, ওয়াই কেও টিতে নেবো, জেড কেও টিতে নেবো, তাহলে হবে কি এই পুরো জিনিসটা টি এর ফাংশন হয়ে যাবে, রাইট? সো হোয়েন উই গেট the single variable t, then we will be able to integrate very easily। উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে এখন প্রশ্ন হলো যে আমি যদি এইগুলো সবগুলোকে আমাদের টিতে নিতে চাই, হোয়াট ইজ দ্য প্রসিডিউর, হোয়াট মে বি দ্য প্রসিডিউর? প্রথম কথা হলো এই অংশটা নেওয়া খুব সোজা। সোজা কেমন? যেহেতু এক্স এবং ওয়াই, এখানে এক্স অফ টি হয়তো হতে পারে এরকম টি স্কোয়ার দেওয়া আছে, টি এর ফাংশন এই জন্য টি স্কোয়ার বা কিছু একটা দেওয়া আছে।
ওয়াইও মনে করো একটা মনে করো টি এর ফাংশন, সো হতে পারে এটা টোয়াইস টি বা কিছু একটা, হয়তো হতে পারে জেড ইজিক্যাল টু সাপোজ এটা হচ্ছে যে সাপোজ সাইন টি। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে সব এই যে শুধু এফ অফ এক্স ওয়াই এখানে কমা যদি জেডও বলি, যেহেতু আমি থ্রি ডাইমেনশনাল বলেছি তাহলে এখানে আমি জেডটাও দিয়ে দেবো। এরকম যদি আমি জেডও বলি সাথে, তাহলে এই অংশটি যে অংশটাকে আমি বক্স করছি এই অংশটাকে কিন্তু টিতে নেওয়া খুব সোজা, রাইট? কিন্তু প্রবলেম হচ্ছে এই 2 নাম্বার যেটা আছে এইটাকে আমি টিতে নেবো কিভাবে? তো এইটা যদি আমি টিতে নেই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, লক্ষ্য করো যে তোমার এখানে বোথ সাইডকে আমি ডিটি দিয়ে ভাগ দেবো। তাহলে এটা যেটা হবে যে স্কোয়ার রুট অফ হোয়াট, এটা হয়ে যাবে ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার প্লাস মনে করো ডিওয়াই বাই ডিটি তার হোল স্কোয়ার প্লাস মনে করো ডিজেড বাই ডিটি তার হোল স্কোয়ার। অর্থাৎ বোথ সাইডকে আমি ডিটি দিয়ে ভাগ দিচ্ছি প্রত্যেকটা টার্মকে। দেন ডিএল উইল বি, ঠিক আছে, হোয়াট উইল বি ডিএল, এই যে এখানে বসাই দেবো। বসাইলে এটা কি হবে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি তার হোল স্কোয়ার প্লাস মনে করো ডিজেড বাই ডিটি তার হোল স্কোয়ার, আর ওই যে নিচের ডিটিটা ওইটা আমি রাইট সাইডে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল সিম্পলি এটা হয়ে গেল ডিটি। এই ফর্মুলা ড্রাইভ করার সময় অনেক কিছু দেখতে কঠিন মনে হয়, ইউজ করার সময় দেখো ইজি লাগছে। তাহলে এই যে এফ আর ডিএল দুইটাই কিন্তু এখন আমার জানা, এই যে ভালো করে খেয়াল করো, এই যে এফ তো গিভেনই আছে 1 নম্বর ইকুয়েশনে, এই যে ডিএল এই মাত্র আমি ডি এর মাধ্যমে পেয়ে গেলাম। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ এফ ডিএল যদি বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ এক্স কমা ওয়াই কমা জেড, তিনটা দিয়েই বলি, মনে করো ডিএল, এটাই তো লাইন ইন্টিগ্রাল। এটা যদি বের করতে চাই তাহলে কি করবো, সবগুলোকে টিতে নিয়ে যাবো আগে। দ্যাট ইজ এটা হয়ে যাবে এফ অফ এক্স হয়ে যাবে এক্স টি, দ্যাট ইজ ওই যে টি স্কোয়ার হলে টি স্কোয়ার এটসেট্রা যা আসে আর কি। ওয়াই চলে যাবে ওয়াই টিতে, জেড চলে যাবে জেড টিতে, ওকে। আর ডিএল হয়ে যাবে এই মাত্র এটা লিখলাম, সেটা কি যে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস মনে করো ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার, এক লাইনে লিখবে, তাহলে এটা হচ্ছে যে ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার, অর্থাৎ এই যে এক লাইনে আর কি সবগুলা হোল স্কোয়ার, আর এই সবগুলোর সাথে ডিটি, এই যে ইউজিং দিস, এই যে আগের পেজেরটা, এই যে এটা ডিএল এর জায়গা, অর্থাৎ এফ বসাবো সরাসরি আর ডিএল বসাবো এটা। এখন তোমাদের ভ্যারিয়েবল তিনটা মানে দুইটা হয় তিনটার পরিবর্তে, তাহলে এই যে তোমার ডিজিট গুলো আসবে না। সুতরাং এটা যদি মানে সহজটা লিখি 2 ডাইমেনশনালের জন্য যদি লিখি তাহলে ইন্টিগ্রেশন অফ তখন হয়ে যাবে এফ এক্স কমা ওয়াই ডিএল, এটা তো লাইন ইন্টিগ্রালের মান। তাহলে তখন হবে মানে প্রথমে এফ এক্স ওয়াই কে আমি টিতে নিয়ে যাব, তাহলে এটা লেখার জন্য এফ অফ, ঠিক আছে, এক্স টি কমা ওয়াই টি লিখলাম আগে। আর এখানে তখন দুইটাই আসবে না, আসবে হচ্ছে একটা। কিভাবে, তিনটাই আসবে না, সরি তিনটাই আসবে না, একটা আসবে, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস আমি লিখবো হচ্ছে ডিওয়াই বাই ডিটি তার হোল স্কোয়ার, আর শেষে যে শুধু ডিটি। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা, ঠিক আছে, অফ লাইন ইন্টিগ্রাল। এটা 2 ডাইমেনশনালে, আর 3 ডাইমেনশনালে শুধু সব জায়গায় যে এক্স ওয়াই এর সাথে জেড টাও বেড়ে যাবে আর কি। তাহলে এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, দিস ফর্মুলা ইজ গিভেন, ঠিক আছে, এট দ্য, ঠিক আছে, জাস্ট ফার্স্ট স্টেপ আর কি। তো এখানে এই যে শেষের লাইনটা দেখো, এইটা হচ্ছে যে যদি একটা মানে একটা এটা 2 ডাইমেনশনালের জন্য, এটা 2 ডাইমেনশনালের জন্য। 3 ডাইমেনশনালের জন্য নাথিং নিউ, প্রত্যেকটা জায়গায় শুধু জেড একটা করে বেড়ে যাবে। এটা এক্সাম্পল দেখলে এখন পরিষ্কার হবে। তো লাইন ইন্টিগ্রালের অনেকগুলো টাইপ আছে, প্রকারভেদ আছে। আমরা ফার্স্ট প্রকারভেদ হলো যে ইউজিং প্যারামিটার। ইউজিং প্যারামিটার কথাটা অর্থ হলো যে এক্স ওয়াই আর যদি জেড থাকে জেড, অর্থাৎ এখানে তো এক্স ওয়াই জেড তিনটাই তো থাকতে পারে, তাহলে এখানে আমি এক্স আর ওয়াই এর জন্য লিখছি, জেড থাকলে বলেছি যে একটা বেড়ে যাবে আর কি, এই পার্থক্য। এখন যদি বলে যে ইন্টিগ্রেশন অফ এক্স এফ অফ এক্স ওয়াই ডিএল, তার মানে আমি লাইন একটা লাইন এল বরাবর এটাকে ইন্টিগ্রেট করছি, তাহলে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল। তো অ্যালং সি মানে সি ইজ দ্য কন্ট্রোল, এই কন্ট্রোলটা দেওয়া থাকবে। কন্ট্রোল কথাটা অর্থ হলো ওই যে আমি যে এক্স টি ইজিক্যাল টু টি স্কোয়ার, ওয়াই টি ইজিক্যাল টু 2t, আর জেড টি ইজিক্যাল টু সামথিং টি এর ফাংশন, এরকম একটা কথা বলেছিলাম। ওইগুলোকে একসাথে বলা হয় যে এক্স ওয়াই এবং জেড এর মধ্যে পারস্পরিক সম্পর্ক। ওইটাকে আমরা বলছি কন্ট্রোল, বলতে বোঝাচ্ছি যে ওই পাথ বরাবর আমি ইন্টিগ্রেট করবো, এটাকে কার্ভও বলে কন্ট্রোলও বলে। ওকে, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা বুঝতে কারো অসুবিধা আছে কিনা?
জাস্ট টেল মি ফার্স্ট যে ফর্মুলা যেটা শিখলাম আর কি, এটা 3 ডাইমেনশনাল হলে শুধু একটা বেরিয়ে যাবে, আর কোনো পার্থক্য নেই। সো লেট আস পারফর্ম এ সিম্পল এক্সাম্পল। আজকের জন্য আমরা মানে অল্প হলেও একটা দুটো এক্সাম্পল এখানে দেখবো আগে। দেখলে হবে কি যে এটা জিনিসটা কি এটা বোঝা যাবে। তো সংক্ষেপে লাইন ইন্টিগ্রাল বলতে ইন্টিগ্রেশন অফ এ ফাংশন টাইমস ডিএল। অর্থাৎ একটা লাইন বরাবর ইন্টিগ্রেশন যদি করতে চাই, তাহলে যে লাইন বরাবর ইন্টিগ্রেট করব তার উপরে আমি ছোট্ট একটা ডিএল পোর্শন নেব, আর যাকে ইন্টিগ্রেট করব তাকে এখানে রাখবো। খুব কাজে লাগে এটা, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্সও এটা কাজে লাগবে। অর্থাৎ এই সাবজেক্টের বেশিরভাগ পোর্শন কাজে লাগবে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্সে। তো যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স পড়বো তখন দেখবে যে তোমরা অনেকটা ইজি ফিল করবো আর কি। কারণ যে ফর্মুলাগুলো বেশি লাগে ওগুলো আমি সবসময় বলে দিব যে এগুলো একটু এমফেসিস দিবা সবসময়, কারণ এগুলো পরবর্তীতে লাগবে, এই জন্য আমরা করবো। ঠিক আছে, নট দ্যাট তুমি অঙ্ক হিসাবে করলে ওকে এখানে শেষ আর কি। তো এরকম হলে তো দেখা যাচ্ছে যে কেউ যদি ভুলে যায় অথবা আমাদের যেটা প্রয়োজন ওই জিনিসটা যদি ম্যাথে না পড়ে যায়, তাহলে যেটা হবে সেটা হলো যে টিচারের কষ্ট বেড়ে যাবে। তো ইলেকট্রিক্যালের স্যার যখন পড়াবেন, আমি পড়াবা যেই পড়ান, তো তখন দেখা যাবে যে ওইগুলো আবার একটু, যেহেতু ভুলে গেছে স্টুডেন্টরা, আবার একটু পুরোটা রিভিশন দিয়ে তারপরে এসে করতে হয়। তো আই থিঙ্ক এটা একটু কঠিন, এটা তোমার পুরো জিনিস তো আনা যাবেই না। ঠিক আছে, কারণ হলো যে ওখানেই তো একটা ভাস্ট সাবজেক্ট, এখন তো দুইটা সাবজেক্ট একসাথে পড়ানো, বা আমি হয়তো দেখা যাচ্ছে যে ওকে শুধু এটা দিয়ে 10টা 12টা ক্লাস নিয়ে নিলাম, তো রিভিশন হিসাবে হয়তো 2-1টা ক্লাস রাখা যেতে পারে। তো এই জন্য এখনই এটা ভালো করে করবো আর কি। তো লেট আস সি অ্যান এক্সাম্পল। মনে করো এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। এক্সাম্পলটা ভালো করে 1 মিনিট পড়ো, তোমাদেরকে সময় দিচ্ছি আগে 1 মিনিট পড়ো এটা। ঠিক আছে, যে কি বলতে চাচ্ছে। তো বলা হচ্ছে যে ফাইন্ড ওয়াইডিএল। হ্যাঁ, যেখানে এটা সি হচ্ছে কার্ভ, যে কার্ভ দেওয়া আছে এটা, আর এক্স টি দেওয়া আছে টি, আর ওয়াই টি দেওয়া হচ্ছে রুট টি। এই যে খেয়াল করো এক্স টি, ওই যে বলছিলাম না যে এক্স এবং টি উভয়েরই আলাদাভাবে টি এর ফাংশন, এই কারণে টি ইজ কল্ড প্যারামিটার হেয়ার। তাহলে এখানে এক্স টি ইজ ইকুয়াল টু স্মলার টি আর ওয়াই টি ইজ ইকুয়াল টু রুট ওভার টি। আর এখানে টি এর লিমিট দেওয়া আছে 2 থেকে 6 এর মধ্যে। তো ইউ হ্যাভ টু ক্যালকুলেট ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এল। আর কন্টুর বা কার্ভটার মানে পরিচয় হচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই টি ইজ ইকুয়াল টু রুট টি। ওকে, তোমার যদি বলা হয় যে এইটা এই ইন্টিগ্রেশনটা করো, তাহলে আমি ইন্টিগ্রেশন করতে গেলে ওয়াই এবং ডিএল উভয়কেই টি এর ফাংশনে নিতে হবে, এটা হচ্ছে সবার আগে দরকার। তাহলে ওয়াই, লাকিলি ওয়াই টি কিন্তু রুট টি এটা দেওয়াই আছে টি এর ফাংশন হিসেবে, প্রথমটা দেওয়াই আছে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ডিএল? ডিএল ওই যে ওইটা লিখতে হবে, এখানে ফাংশন যেহেতু দুইটা, তাহলে ডিএল হচ্ছে হেয়ার হেয়ার। ঠিক আছে, ওই ক্যান রাইট ওয়াই টি ইজ ইকুয়াল টু রুট টি, কোনো ডিফারেন্স নাই। বাট ডিএল যেটা, সেটা হচ্ছে এখানে তো দুইটা ভেরিয়েবলের জন্য, তো উইল রাইট ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে ডিওয়াই বাই ডিটি তার হোল স্কোয়ার টাইমস ডিটি। মানে আমি তো বোর্ডে এটা বিস্তারিত ব্যাখ্যা দেখিয়েছি আর কি। সো উইল পুট অল দিস ভ্যালুজ ইন দিস ইন্টিগ্রেশন, কারণ এইটা আমি চাচ্ছি, এটার ভ্যালু কত চাই আমি, তাই তো? তাহলে এটা বের করে ফেলতে হবে, এটা একটা সংখ্যায় বের করে ফেলবো আমরা। তাহলে এটা বের করার জন্য প্রথমে ডিএক্স বাই ডিটি কোথায় পাবো? তাহলে রিলেশনটা দেখো, এক্স টি হচ্ছে টি, গিভেন এক্স টি ইজ ইকুয়াল টু টি। সো এখান থেকে ডিএক্স বাই ডিটি কি 1, তাই তো? আচ্ছা, আর ওয়াই টি কত? ওয়াই টি ইজ ইকুয়াল টু রুট টি। তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিটি কত? এটা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, তো টি টু দি পাওয়ার হাফ, বা সরাসরি লিখে দেবো 1/2 রুট টি। মনে আছে তো? ডাইরেক্ট লেখা যায়। ওকে, অথবা ওই যে টি টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন অফ টি টু দি পাওয়ার হাফ, তখন হচ্ছে হাফ বাইরে রাখবো, আর এখানে টি টু দি পাওয়ার হাফ, সো টি টু দি পাওয়ার হাফ মাইনাস 1। ওকে, এটাই আসবে আবার। এত না দেখালে হবে, কিন্তু এটা জানো যে এটা এইভাবে করতে হয়। তো সবগুলো ভালো পেয়ে গেছো এখানে। এই যে তুমি কিন্তু আসলে যা যা আমাদের দরকার তার সবগুলো আমরা পেয়ে গেছি। দ্যাট ইজ এই যে ডিএক্স বাই ডিটি দরকার পেয়ে গেছি, ডিওয়াই বাই ডিটি দরকার পেয়ে গেছি এখানে। তাহলে এটা বসালে এটা ইন্টিগ্রেশন অফ হোয়াট আমরা দেখি, তাহলে এটা হয়ে যাবে ডিএক্স বাই ডিটি, তাহলে 1 স্কোয়ার প্লাস এখানে আসছে কত, প্লাস 1/2 রুট টি তার হোল স্কোয়ার, এটা টি। তাহলে এই দুইটাই বসাবো, কোথায় বসাবো? এই যে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএল, ওইটা চাচ্ছি আমরা।
সো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএল। ওকে, তাহলে এখন এটা ওভার দিস কন্ট্রোল। তাহলে হোয়াট ইজ ওয়াই? আমরা দেখি ওয়াইটা কি ছিল। ওয়াইটা ছিল হচ্ছে রুট টি, তাহলে বসাই রুট টি, তাহলে এটা রুট টি। আর হোয়াট ইজ ডিএল? এটাও দেখে আসি কি ছিল। এটা টিটি, সাথে একটা টিটি ছিল কিন্তু। ওকে, তাহলে রুট টি ইন্টু রুট ওভার 1 প্লাস 1 আপন 2t স্কোয়ার, রুট ওভার 1 প্লাস 1 আপন 2t স্কোয়ার, তাহলে হচ্ছে রুট ওভার 1 প্লাস 1 আপন টোয়াইস টি স্কোয়ার। ওকে, সাথে হচ্ছে ডিটি। এখন যেহেতু এখানে ডিটি চলে আসছে, সো উই হ্যাভ টু পুট লিমিটস অফ টি। তো টি দেখো কত এখানে, টি এর লিমিট 2 থেকে 6। ওকে, তাহলে আমরা এখানে 2 থেকে 6 এই লিমিট বসাবো, তাহলে এখানে লিমিট সহ আসবে, তাহলে এখানে 2 থেকে 6। ওকে, করো দেখি ইন্টিগ্রেশনটা। সিম্পল, 3 মিনিট সময় করো, দেখি কে পারো। থ্রি মিনিটস টাইম, কে ইন্টিগ্রেশনটা করতে পারো? আচ্ছা, আমি কিন্তু জিজ্ঞেস করবো, তোমাকে অ্যাটলিস্ট ট্রাই করতে হবে। এমন আছে অনেকে যে চুপ করে বসে থাকে আর কি, যে এটা মানে কোনো পার্টিসিপেশন নাই। তো পার্টিসিপেশন আই ডু নট লাইক অ্যাকচুয়ালি। তোমাকে তো পার্টিসিপেট করতে হবে, নাইলে তুমি ক্লাসে কেন আছো, এটা ব্যাপার। ও, এখানে একটা ইয়ে, এখানে টি স্কোয়ার হবে না, ঠিক করো একটু, সামান্য একটু কারেকশন। এটা এই স্কোয়ারটা হবে না আর কি। আচ্ছা, আগের পেজে ঠিক করি। রুট মানে 1/2 রুট 2 আছে, তার মানে 40 হবে, এটা 40। এবার করো। কারো হয়েছে? কার হয়েছে বলো? অনিক কুমার দাস, তোমার হয়েছে? হ্যাঁ হয়েছে। না কার হয়েছে? আচ্ছা, তোমার কত আসছে বলো, এমডি শিকদার। 49/6। দেখি অন্য কারো হয়েছে নাকি। আনিকা তাসনুবা, তোমার হয়েছে? আদৌ এখানে আসো তো আবার নাকি? না বললে অসুবিধা নাই, কতজন পারে না। তোমার এখানে তো এটা জিজ্ঞেস করলে লজ্জা পাওয়ার কিছু নাই, এই ক্লাসে আসো কিনা এটা জানার জন্য জিজ্ঞেস করি মাঝে মাঝে। না পারলে কোনো সমস্যা নাই, বিকজ অনেকেই পারে না আর কি। কেম সাইফুল্লাহ রিয়াদ, কেম। ইয়েস স্যার। হ্যাঁ, তোমার কত আসছে? স্যার পারতেছিলাম না স্যার। অনামিকা দেবনাথ, অনামিকা দেবনাথ, তোমার কত আসছে? স্যার আমারটা এখনো হয়নি, আমি করতেছি। আচ্ছা, কতক্ষণ সময় নিবা? আচ্ছা, সাব্বির স্যার আহমেদ, সাব্বির আহমেদ, তোমার কত আসছে? স্যার আমার হয়নি। মানে খুব কঠিন কি? আহ, খুব কঠিন? রামিমুল ইসলাম রামিম, জি স্যার। হ্যাঁ, তোমার কত আসছে? স্যার করতে হচ্ছে স্যার। এখনো করতেছো? রেজাল্ট তো বের করে ফেলছে অনেকে।
এমনি এটা তো সিম্পলিফাই করা যায় নাকি? ধরো এটা তো অ্যাটলিস্ট সিম্পলিফাই করা যায়। আর ইন্টিগ্রেশন পরে তুমি এটা সিম্পলিফাই করতে পারছো কিনা, এটা তুমি এখানে লসও করো, যোগ করো, এটসেট্রা। তাহলে √6 ইন্টু নিচেরটা আমি একবার লিখে দিই, এটা তো 2√t, আর উপরে হচ্ছে √40+1, তাই তো? তাহলে এটা হলো সাথে dt, তারপরে √t কাটা, তারপরে হচ্ছে হাফ বাইরে আসলো, আর হচ্ছে ইন্টিগ্রেশন 2 থেকে 6 40+1 স্কয়ার রুট অফ দিস সাথে dt। এ তো সিম্পল হয়ে গেল। এখন পারবা? এখন পারবা কিনা বলো, এখন কে পারবা? দেখো এটা তো, পাওয়ার ল, তার মানে এটা 2 থেকে 6, আচ্ছা 40+1, এটা হোল টু দি পাওয়ার কত, হাফ dt ইজ ইকুয়াল টু, এই দেখো তোমার আমি যখন ক্যালকুলাস করাই তখন একটা ফর্মুলা সবসময় বলে দিই, বা অন্য যে কোনো টিচারের ক্ষেত্রে এটা বলা সাধারণত শোনার কথা আর কি, বা 99% ক্ষেত্রে শোনার কথা। যদি কোনো ইন্টিগ্রেশন এরকম থাকে যে ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট এই পুরাটাকে আগে মনে মনে জেড চিন্তা করে বের করতে হয়। যেমন ax প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর x এর কোএফিসিয়েন্টে ভাগ দিতে হয়। এটা একটা ফর্মুলা এবং এটা কার্যকরী ক্ষেত্রে ডাইরেক্ট ব্যবহার করা যায়। যখন টিচাররা বলেন তখন গুরুত্ব দাও না, বা কোথাও লিখে রাখো না আর কি, মনে না থাকলে লিখে রাখো। ওকে, তো এটা তো ফর্মুলা, ইনডেফিনিট হলে একটা সি লাগাইতে পারো, তা সি না লাগালে, এখানে তো সি না লাগালে অসুবিধা নাই। তাহলে এখানে ax প্লাস b এর জায়গায় বসে আছে 40+4। ওকে, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে 40+1 হোল টু দি পাওয়ার 3/2 যোগ করলাম, ডিভাইডেড বাই এই যে পাওয়ারের 3/2 আগে লিখলাম, ও এখানে একটা এমনিতেই একটা হাফ ছিল আগে, আচ্ছা এই হাফটা আগে লিখে নেব। আচ্ছা তারপরে 3/2 আর এই যে t এর কোএফিসিয়েন্ট 4, এই সব কিছু এক লাইনে লেখা যাবে। তোমাকে বারবার বলি ক্যালকুলাসে গুরুত্ব দাও, ক্যালকুলাসে গুরুত্ব দাও, ঠিক আছে? যখন এটা ক্যালকুলাস কোর্স নেওয়ার সময় বলা হয়েছে তখন অনেকে বিরক্ত হয়েছে আর কি। এখন সামনে যত আগাবা তত বুঝতে পারবা যে কেন বলি। ওকে, কারণ তুমি যদি ক্যালকুলাসে ভালো না হও তাহলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবা না, কিন্তু যে কোনো জায়গায় লাগবে। তো সিম্পলিফিকেশন ছাড়া তো আর কিছু না। এখন ভ্যালু বসাও, ভ্যালু বসে বের করে ফেলো, ঠিক আছে? ইট উইল বি 49/6। একজন বলেছো এবং কারেক্ট বলেছো, দেখো সবার আগে বলতে পারছে তারপরে কারেক্ট বলছে। ওকে, তোমারটা তো এটা পারতে হবে, না পারলে কেমন হবে বলো? তা আমি তো চাই যে 1 to all সবাই বলো আর কি। হ্যাঁ, তো যদি তুমি ক্যালকুলাস অনলাইনে করে থাকো তাহলে আবার তুমি ওই ভিডিওগুলো একটু রিভিউ করো। স্যার তো অবশ্যই বলছেন, ওগুলো স্যার বা ম্যাডাম যেই হন আর কি, তো বলছেন আসলে, সো ওগুলো একটু তুমি আবার একটু দেখে ফেলো, এটা সবসময় লাগবে, সবসময় লাগবে। ওকে, আর ম্যাথগুলো রিভিশন দেওয়ার জন্য আমি নিজে একটা অবশ্য স্টেপ নিছি আর কি। তো বাকি আল্লাহর ইচ্ছা যদি বেঁচে থাকি, সেটা হলো যে বিশেষ কিছু ক্যালকুলাস এটা ভিডিওটা আগে করে ফেলবো আমি, যদিও আরো অনেক সাবজেক্টে করার ইচ্ছা। তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের রুলগুলো দিয়ে একটা মানে এটা করে ফেলবো এক সময়, ঠিক আছে? যাতে ওইগুলো পরপর দেখলাম কিছু মনে হয় করা আছে যেগুলো সরাসরি এখানে ক্লাসে পেয়েছিলে। হ্যাঁ, তো সব পুরোটা আসে নাই, তার কারণ হলো যে ওই সময় মানে কিছু অংশ ক্লাসরুমে হয়েছিল আর কিছু অংশ অনলাইনে হয়েছিল আর কি, ঠিক আছে? তো যেগুলো অনলাইনে হয়েছিল ওগুলো যাদের কাছে আছে তারা তো ওই অংশটার রেজাল্ট মানে সাধারণত গোছানো দেখতে পাবো, বা ইউটিউবে তো হাজার হাজার আছে, একটা দুইটা না, প্রচুর ম্যাটেরিয়াল আছে। তুমি কেউ যদি জানতে চায় তার জন্য তো এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এটা বড় বড় প্রফেসররাও যখনই কোনো সমস্যায় পড়ে ইউটিউবে সার্চ দেয়।
ঠিক আছে, যে একটা বিষয় পড়ছে আসলে নতুন আসছে, কোত্থেকে আসলে একটু জানি। তখন ইউটিউবে সার্চ দিলে তোমাকে বোঝানোর জন্য হাজার হাজার লোক চলে আসবে আবার। তো সময়টা ব্যয় করো, ব্যয় করলে দেখবে যে এটা মজাও পাচ্ছ, এবং শুধু নাম্বারের পিছনে ছুটলে হবে না। ওকে, তো ক্যালকুলাস পড়াশোনা এটা অনেকেই করে আর কি, যে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, ক্যালকুলাস কেন পড়বো, এরকম কাউকে কাউকে বলতে শোনা গেছে অতীতে। আমি খুব মহাবিরক্ত, ক্যালকুলাস করা আছে কেন স্যার? ঠিক আছে, এটা বিশাল খারাপ, অনেক ক্ষতি করছে, এরকম অনেক অনেক মানে মনোভাব প্রকাশ পায় আর কি। এই জন্য একটু কাউকে কাউকে সিলেক্টিভলি জিজ্ঞেস করলাম আর কি। এটা কিন্তু র্যান্ডম, এটা সামনে যাদের মনে করে যার সামনে যাকে দেখতে পাচ্ছি তাকে, এখানে তো নামের লিস্ট আছে সামনে, যাকে দেখতে পাচ্ছি তাকে হয়তো জিজ্ঞেস করছি আর কি। সো এমন হতে পারে যে তুমি পারো না, অনেকেই পারে না, হয়তো তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই, এই ব্যাপার। সুতরাং না পারলে লজের কিচ্ছু নাই, কতজন কত কিছু পারে না, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে স্যার শেখার আগ্রহ থাকতে হবে। বলো। স্যার আপনি সেকেন্ড লাইনটাতে কি করেছেন আমি না বুঝি নাই। মানে হচ্ছে স্যার। এই লাইন থেকে, এই লাইনের থেকে তারপরে লাইন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই যে এটা রুটের স্কয়ার রুটের ভিতরে যোগ করো, এই যে কিউব রুটের দেখাই দিলে পারবা। এই যে 40 লসও করো, লসও করলে উপরে কি 40 + 1, তাই তো? ও আচ্ছা স্যার। হ্যাঁ, তারপর এখানে হচ্ছে রুটটি। হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা। যেটা আছে সেটা হচ্ছে রুটটি, আর এখানে হচ্ছে নিচেরটা রুট করে ফেলো, তাহলে 4 এর রুট করলে হয় 2, আর টি এর রুট করলে হয় 2 রুট টি, আর উপরে হচ্ছে 40 + 1। জি স্যার। ক্লিয়ার এখন? এই তো ব্যাপার। আচ্ছা, তো যাই হোক, এই হলো ব্যাপার। তাহলে আমার মনে হয় যে আমরা মনে হয় আরেকটা ফুল অঙ্ক করা যাবে না, তো টিউটোরিয়ালে তো কিছু করবো ইনশাল্লাহ, হ্যাঁ, তো সমস্যা নাই। আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এনি কোশ্চেন? আচ্ছা, আমরা এখান থেকে লাইন নিতে গেলে বহু কিছু বলার আছে, কিন্তু আজকে আমরা পুরোটা একটু শুরুটা করলাম, অ্যাটলিস্ট একটা ইন্ট্রোডাকশন। আর ক্লাস মিস করবো না, তাহলে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ।